আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাই। আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকের শুভেচ্ছা। ভালো আছি, আগের চেয়ে একটু ভালো আছি। যদি শেখ হাসিনাকে হত্যা করে, যদি শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার অপপ্রয়াস চালায়, বাংলাদেশ টুকরো টুকরো হয়ে যাবে। 1975 সালের মতো ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ এরা বসে থাকবে না, বসে থাকবেই না। এখন প্রশ্ন আসতে পারে, বঙ্গবন্ধুর চাইতে শেখ হাসিনা কি বড় নেতা? না, তা না। প্রেক্ষাপটই আলাদা। 1975-এর প্রেক্ষাপট নেই, কারণ আওয়ামী লীগের লোকজন জানে শেখ হাসিনার কিছু হয়ে গেলে তাহলে তারা আবার 21 বছর অপেক্ষা করতে তারা পারবে না, তাই তারা মাঠে নেমে যাবে, সরাসরি সংঘর্ষ হবে। আর বাংলাদেশ টুকরো টুকরো হয়ে যাবে, একটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে আর একটা হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। যদি শেখ হাসিনাকে হত্যা করার অপপ্রয়াস চালানো হয়, বাংলাদেশ টিকবে না। শেখ হাসিনার জীবনের নিরাপত্তা যদি না থাকে, শেখ হাসিনার যদি কিছু হয়, তাহলে যদি শেখ হাসিনার কিছু ঘটে যায়, সেনাবাহিনী বা মৌলবাদী শক্তি, অন্য কোনো অপশক্তি যদি কোনো কিছু ঘটায়, বাংলাদেশ কয়েক টুকরা হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না বাংলাদেশ সার্বভৌম। এটা 75 সালে ভারতও তার সেনাবাহিনী পাঠিয়ে দেবে, কারণ ভারতের সাথে যে এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্ট বলে যে ভারতের স্বাধীনতার বিরুদ্ধে, ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কোনো হুমকিমূলক কিছু বাংলাদেশের ভূমিতে ঘটে, সে যে কোনো সময় তার সেনা প্রবেশ করাতে পারে। চুক্তি আছে, এখনো বলবৎ আছে, সে ঢুকে পড়বে, একটু চিন্তা করবে না, এই ঝুঁকি নিবে না, একটু সেই ভুল করবে না ভারত। 75-এর মতো ভুল আর ভারত করবে। যদি করে, ধরে নেন জননেত্রী শেখ হাসিনার কিছু হয়ে গেল, ভারত নীরব থাকলো, সবচেয়ে বেশি খেসারত দিতে হবে ভারতকে, সবচেয়ে বেশি খেসারত দিতে হবে। কারণ এই দেশে জঙ্গিবাদ, মৌলবাদ, এই বাংলাদেশে যে কোটি কোটি জঙ্গিবাদী মৌলবাদী আছে, ভারতের জন্য বিস্ফোরা হয়ে যাবে প্রত্যেকটা। যদি ভারত এইবার 75-এর মতো যদি তারা সরাসরি তাদের অবস্থান নিতে হবে, তাই তারা তো বিপদে, নিজেরা বিপদে পড়বে না, তাই ভারতও এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আর আপনারা কি মনে করেন পৃথিবীর পরাশক্তিদের সাথে আলোচনা না করে শেখ হাসিনা আসতেছে? আমার তো তা মনে হয় কোনো না কোনো পরাশক্তি, সেটা একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, এমনকি 5টা পরাশক্তির সাথে কথা বলেই তো শেখ হাসিনা হয়তো আসতেছে। তাহলে এই ঘোষণা কিভাবে দেয়? তিনি তো জানেন যে কোনো কিছু ঘটতে পারে। আর যদি বিমানে আসলে, হেলিকপ্টার আসলে তাকে ল্যান্ড করতে দিবে না, এটা আমি নিশ্চিত। কিন্তু তিনি যদি রোডে আসেন, ঠেকাইতে পারবেন না। বর্ডার টর্ডার কিচ্ছু খোলা হবে না। শেখ হাসিনা যখন বেনাপোল রোড দিয়ে শুরু করবেন, আসা শুরু করবেন, ওই রোডটাতে পেট্রাপোল বেনাপোল বর্ডারে, আরে ভাই ওই দিন পেট্রাপোল বেনাপোল বর্ডারে তো 5 লক্ষ লোক গিয়ে দাঁড়ায় থাকবে। বাংলাদেশ ভারতের সীমান্ত একাকার হয়ে যাবে, 5 লক্ষ লোক। তাকে আস্তে আস্তে আসতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে গাড়ি চালায় আসতে পারবে না, আসতেই পারবে না, আস্তে আস্তে আসতে হবে তাকে। যশোর থেকে ঢাকায় আসতে তার 2 দিন 3 দিন লাগতে পারে। এখন বলবেন কেন? কারণ 4 দিকে মানুষ থাকবে। ওই অনেকেই বলে না তারা অ্যারেস্ট করবে, অত নালে আদেশের না, শেখ হাসিনাকে অ্যারেস্ট করবা। শেখ হাসিনা অ্যারেস্ট হওয়ার জন্য বাংলাদেশে আসতে না, শোনার চান? শেখ হাসিনা আত্মসমর্পণ করার জন্য বাংলাদেশে আসতেছে না, আত্মসমর্পণ করানোর জন্য শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে। শেখ হাসিনা জেলে যাওয়ার জন্য, ফাঁসি নেওয়ার জন্য আসেন নাই। যারা জুলাই সন্ত্রাস করছো, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করছো, যারা 72-এর সংবিধান নিয়ে ফাত্রামি করেছো, তাদের ফাঁসিতে ঝোলানোর জন্য, জেলে ঢুকানোর জন্য শেখ হাসিনা আসতেছে। তোমাদের কোনো মামারা সেদিন খুঁজে পাবা না, সব বেড়াকে চলে যাবে বাবির বলারা, যতই চাপাচাপি করো কাজ হবে না। শেখ হাসিনাকে ঠেকানো কারো ক্ষমতা নেই। বললাম তো, সবচেয়ে ভালো হবে রোডে আসলেই। আমার ধারণা যে যদি তিনি রোডে না এসে বিমান আসেন, তাহলে সেটা ঝুঁকিপূর্ণ মনে হয় আমার কাছে, বা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে রোডে আসলে। রোডে আসলেই খেলা জমে যাবে। ঢাকা আসতে আসতে ঢাকা জয়, পুরো ঢাকার ওই যে ওই যে ট্রেভেল পাস, এটা নিয়ে কোনো কথাবার্তা বলতেছে না কিন্তু আওয়ামী লীগ। কিন্তু ট্রাভেল পাসের কি দরকার? শেখ হাসিনা তার নিজের দেশে আসবে, শেখ হাসিনা তার বাপের দেশে আসবে, কিসের ট্রাভেল পাস? কিসে? এক সাংবাদিক, এক বোকা সাংবাদিক, এই বুদ্ধি নেই যে কেমনে সাংবাদিক একজন লিখছে শেখ হাসিনার তো পাসপোর্ট নাই, কেমনে আসবে? গাধা জানেই না যে কোনো ব্যক্তি যখন নিজের দেশে যেতে চায়, তাকে পাসপোর্ট ছাড়াও সে চলে আসতে পারে। আমি নিজে এসেছি, আমার এক দেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে গেছিল, আমি নিজে আসছিলাম, পাসপোর্ট ছাড়াই আসছে। তোমার দেশে গ্যাটিস ভিসা, ওই দেশটার নাম বলবো না, গ্যাটিস ভিসা, কারণ ওই দেশে গ্যাটিস ভিসা নিয়ে আমরা আসছি। ঠিক আছে, আমরা 8-10 জন, কারণ আমাদের পাসপোর্ট ছিল না, আমাদের গ্যাটিস ভিসা দিয়ে পাঠিয়ে দিয়েছিল, কারণ আমাদের পাসপোর্ট নিয়ে নিছিল দালালেরা, রাস্তার মধ্যে নিয়ে নিছিল, এবং সেটা প্রুভ হয়েছে, পরে আমাদের গ্যাটিস ভিসা পাঠাইছে। একে জানেই না। যেমন আমাদের পাসপোর্টে এমবাসিতে গিয়া $55 ফি দিয়ে নো ভিসা রিকোয়ার্ড,
শিল্ডে যতদিন পাসপোর্ট ভ্যালিড থাকে ততদিন আমার বাংলাদেশে আসতে ভিসা লাগে না। জানেই না আপনার হ্যাঁ এরা এটা জানে না, এরা এটাও জানে না যে যখন শেখ হাসিনা রোডে আসা শুরু করবে ওই তথাকথিত ভিসা প্রক্রিয়া আমরা করলে কিছুই চলবে না, কোনো কিছুই লাগবে না। সে থেকে আসবে এখানে তোমার কাছে ভিসা দেখাইতে, ভিসা পাসপোর্ট দেখায় তোমার কাছে, নিজের ঘরের মধ্যে ঢুকে তোমার দেখায়। দেখেন না কি ঘটে বাংলাদেশে, খেলা তো জমে গেছে, খেলা জমে ক্ষীর। শেখ হাসিনার এক ঘোষণাতেই দক্ষিণ এশিয়া গরম, পুরো দক্ষিণ এশিয়া, শুধু বাংলাদেশ না। আমরা তো খবর রাখি 72 ঘন্টা হয় না পুরো পৃথিবী গরম হয়ে যাবে, এক সপ্তাহ যেতে দেন না পুরো পৃথিবী গরম হয়ে যাবে। আমার ভাবির পোলারা, জামাতেরা, বিএনপিরা খুব চেঁচাবে 1 মাস আপনি 2 মাস দেখেন 3 মাস। মিডিয়ার অবস্থা দেখেন, ইন্টারন্যাশনাল মিডিয়ার অবস্থা দেখেন। গত 2 দিন আমি যতটা জানি তিনি এত ব্যস্ত, অনেকগুলো মিডিয়ার ইন্টারভিউ চলতেছে কিন্তু বটেই, তা তো বটেই। তিনি এখন এত আগের চেয়ে বেশি ব্যস্ত হয়ে গেলেন এবং ব্যস্ত বানিয়েও দিলেন তার বিরোধীদের। শেখ হাসিনা খুব ভালো খেলারি, তিনি হচ্ছেন ব্রাজিলের মতো। আমি যদি আর্জেন্টিনার সাপোর্টার, তিনি ব্রাজিলের মতো খেলেন এবং খেলার সুযোগও করে দেন, খুব ভালো লাগে। তিনি রাজনীতিবিদ হিসেবে খেলোয়াড়ের সাথে তুলনা করলে খেলার কৌশল ব্রাজিলের, খেলো এবং খেলতে দাও, চমৎকার। তিনি নিজেও খেলতেছেন, প্রতিপক্ষকেও মাঠে দৌড়ানোর সুযোগ করে দিয়েছেন। 5 মাস চিৎকার চেঁচামেচি করো, কারণ ডিসেম্বর থেকে আর যতই চেঁচামেচি করো, ওই যতই তাজুলেরা যতই ল্যাংটা বড়ি বিক্রি করুক, আর টাকলা ফুয়াদ মোয়াচা আর কি শিবির মিবির ফিবির, এরা যতই গোড়াকির ট্যাবলেট বিক্রি করুক, ডিসেম্বর থেকে আর খাটবে না, খাটবেই না। মানে তাজুল একটা কথা বলছে, শেখ হাসিনা যে কথা বলতেছে, এই যে সাহস পাচ্ছে, এই ব্যর্থতা রাষ্ট্রের। শেখ হাসিনা চিন্তা করে শেখ হাসিনা কথা বন্ধ করবে। আমি তার ভাষাতেই বলি, এই রাষ্ট্র আসলেই ব্যর্থ, তাই তো তাজুলেরা এত ক্ষমতাধর। এই রাষ্ট্র আসলেই ব্যর্থ, তাই তো আমার ভাবির পোলার অনুরোধের আসলের এমপি। এই রাষ্ট্র আসলেই ব্যর্থ, তাই তো 70টা জামাতেই নেতা এখন এমপি। এই রাষ্ট্র তো আসলেই ব্যর্থ, যে এই জন্যই তো সংসদে বীর বিক্রম মুক্তিযোদ্ধা স্পিকার থাকার পরেও সেখানে জামাতিদের, রাজাকার আলবদরদের শোক প্রস্তাব আনা হয়। এই রাষ্ট্র তো আসলেই ব্যর্থ, তার জন্যই তো বাংলাদেশে এই মুহূর্তে ভাবির পোলারা চেঁচামেচি করতে পারতেছে, আসলেই তো ব্যর্থ। আপনার কাছে সবাই ঘুরে ফিরে এগুলোই জানতে চায়, ওলামা লীগ, ওলামার দল, এগুলো পার্থক্য জানতে চায়। তারপরে হচ্ছে তারেক রহমানকে ওলি আহমেদ বলছে ঢাকার বাইরে না ঘুমাইতে মেরে ফেলবে। আহমেদ কেমনে জানলো? সে তো এখন কোনো পদে নাই, কোনো দায়িত্বেও নাই, সে কিভাবে জানলো? অলি আহমেদ উনি তো সেই অলি আহমেদ। তিনি বলেছিলেন যে আই ফর আই, টিথ ফর টিথ। যখন দৌড়ানি খাইছিল বিএনপির ছাত্র দলের হাতে, তখন এগুলো বলছিল না? উনি তো সেই কর্নেল অলি, যিনি প্রথমে বললেন জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছে, এখন দাবি করে নিজেই ঘোষণা দিয়েছে। মজার বিষয় হলো, দেইলা রাজাকার দেওয়ার হোসেন সাইদি বলছিল যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে চট্টলা থেকে ঘোষণা করেছে জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখন জামাতের আমির ঘোষণা করেছে যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে অলি আহমেদ। মানে তারা নিজেরাই ঠিক নাই কে কি বলে, কোন উস্তাদ কখন কি বলে ফেলে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত বন্যার পানির জন্য ভারতকে দুষতেছে না কেন, এজন্য আমি বেজায় চিন্তিত। আমি শেখ হাসিনা কখন আসবেন, কিভাবে আসবেন, এগুলো চিন্তা আমি করতেছি না। শেখ হাসিনা বলেছেন তো বলেছেন। শেখ হাসিনা সেই আপনার সেই সিনেমার নাম ভুলে গেলাম, ওই যে অক্ষয় কুমার যেটাতে অভিনয় করেছে, বলেছে না, দেখো আমি যা বলি তা করি, আর যা বলি না তা ডেফিনেটলি করি। শেখ হাসিনা যা বলেছেন তা তো করবেন, আর তিনি যা বলেন নাই তা এসে করে দেখাই দিবেন, এবং আমরা তার সাথে থাকবো। এই যে একজন বলেই ফেলছে হাসিনার কারণে এই অবস্থা, যে পানি পড়তেছে যে আকাশ থেকে, হাসিনার কারণে। হ্যাঁ, আকাশে ঠাড়া পড়তেছে শেখ হাসিনার জন্য। তারপরে ঝড় বৃষ্টি হয়। শেখ হাসিনা অনেক ক্ষমতা, তো কম ক্ষমতা দেখতেছেন না? সরকার বলছে এই এনজিও গ্রাম সরকারের এক্সটেনশন সরকার, জাতীয় ভাইয়ার সরকার, মুসলেকা সরকার বলছে শেখ হাসিনার কোনো খবর বাংলাদেশের খবরে প্রচার করা যাবে না।
ওরে বাবা, এটা বলার 24 ঘন্টা 48 ঘন্টা পারে নাই, সারা দুনিয়া তাকে নিয়ে তোলপাড়, সব পত্রিকায় তার খবর, এমনকি বাংলাদেশের মিডিয়াতেও তাকে নিয়ে সব খবর। আর এই যে বলতেছে যে ভারত সরকারকে তাকে হস্তান্তর করতে হবে, হ্যাঁ, এবং বারবার বন্দি চুক্তির কথা বলতেছে। সে তো ভারতের বন্দি নেই, 1 নম্বর হস্তান্তরের বিষয় না। যারা বলতেছে হস্তান্তর, যারা বলতেছে শেখ হাসিনাকে হস্তান্তর, আর ভাই শেখ হাসিনা তো আসতেই চাইতেছে, তোমরা তো চেঁচামেচি করো ভাইয়া। সে তো ঘোষণাই দিয়ে যাবে আসতেছে, সে তো ঘোষণা দিয়েছে আসতেছি, ঠেকাও পারলে। এখন কাপাকাপি করে না, হস্তান্তর মানে কি হস্তান্তর করবে? তোমরা কি শেখ হাসিনাকে বন্দি হিসেবে পাঠাইছিলা? হেলিকপ্টারে নিয়ে গেছিলা তোমার বন্দি হিসেবে পাঠাই দিবে? শেখ হাসিনা আসার পর কি কি ঘটে, ভাবির পোলারা তো যারা চাপাই করতেছে, চেঁচামেচি করতেছে, হারিকেন লাগায় হাজাক লাগায় একটাকে খুঁজে পাবেন আপনি। আমি তো দৃশ্যটা দেখতে চাচ্ছি। আমার সৌভাগ্য যে খুব দ্রুতই তিনি ঘোষণা দিয়েছেন। ভেবেছিলাম যদি আরো 5 বছর পরে দেয়, বাঁচে কি মরি, কিন্তু এখন তো দেখে যেতে পারবো, অন্তত যেটুক বয়স হয়েছে 6 মাস তো বাঁচবো, দেখতে পারবো যে কি কি ঘটতেছে ডিসেম্বর মাসে। কারণ শেখ হাসিনা যেহেতু জননেত্রী শেখ হাসিনা বলেছেন তিনি আসবেন একজন, ঠিক আছে। শেখ হাসিনার ঘোষণাতেই ওলট পালট, আওয়ামী লীগ পেলে সিপিবির কি হবে? সিপিবি তখন আওয়ামী লীগের চামচামি শুরু করবে, এখন যেমন বিএনপির চামচামি করা শুরু করছিল, জুলাই সন্ত্রাসীদের চামচামি করা শুরু করবে। হস্তান্তর হলো বন্দি বিনিময়, অর্থাৎ একজন আসামিকে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে সাজাপ্রাপ্ত হলে তাকে বিনিময় করে, সেটা হস্তান্তরের কথা বলছে। শেখ হাসিনাকে তারা হস্তান্তর করবে না, পেলে বাসদের নেওয়ার চিন্তা। বাংলা 2024 সালের 5ই আগস্টের পরে আওয়ামী লীগের কোনো ক্ষতি হয়নি, তারা বিপদে পড়েছে, ক্ষতি হয় নাই রাজনীতি। সবচেয়ে বেশি রাজনীতির ক্ষতি হয়েছে বাম রাজনীতি, ধ্বংস হয়ে গেছে 2024 5ই আগস্টের পরে। বাম রাজনীতি দাফন হয়ে গেছে, আর কোনোদিন বাংলাদেশে এখন তারা মাইনাসে যায়। কারণ বাম রাজনীতি যতই চাপাচাপি করুক, বাম ওই আওয়ামী লীগ ঘরানার মানুষের সহযোগিতা সাহায্যে তারা এসেছে। নিশ্চয়ই বাম রাজনীতির লোকদের জন্য জামাত টাকা দিবে না, হেফাজত দিবে না, মৌলবীরা দিবে না, কারণ ওরা নিজেরাই তো লীলা করে, বা কোনো রাষ্ট্রীয় সহযোগিতা দেয়নি, দিবে না। তারপরে যে পায়ে সিগন্যাল দিয়ে ডাইনে মনের চিঙ্কু বাম সাকি, সে তো বামই ছিল না, সে তখন না করে। সুতরাং আপনি কেন, আমরা দেখবো আওয়ামী লীগ শেখ হাসিনা আসার পরে দেখবেন বিএনপির লোকজন আওয়ামী লীগ হওয়া শুরু করবে, আপনি দেখতে পারবেন। এরা তো বলতেছে ঢুকতে দিবে না, ঠেকাইতে পারবে নাকি শেখ হাসিনার আগমন? বাংলাদেশ সরকারের সতর্ক বার্তার কারণে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোতে খবর খুব একটা প্রকাশিত হচ্ছে না। তা সত্ত্বেও গুগল ট্রেন্ডসের তথ্য বলছে, গত 1 মাস ধরে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে অনলাইন ও ডিজিটাল দুনিয়ায় শেখ হাসিনার সম্পর্কে বেশি জানতে চেয়েছে নেটিজেনরা। মূলত ডিসেম্বরে দলবল সহ তিনি বাংলাদেশে ফিরবেন। শেখ হাসিনার এমন ঘোষণার পর থেকে বিষয়টি নিয়ে বাংলাদেশে শোরগোল পড়ে গিয়েছে। আওয়ামী লীগ নেত্রী ঢাকায় কিভাবে ফিরবেন, ফিরলে প্রশাসনের কি পদক্ষেপ হবে, এসব নিয়ে বিস্তর আলোচনা চলছে। এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, দলটির 11 জন নেতা ও সদস্য 12 জুলাই দিল্লিতে শেখ হাসিনার সাথে 5 ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। বৈঠকে অংশ নেওয়া কয়েকজন নেতার দাবি, দেশে ফিরতে দলীয় স্তরে জোরালোভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছেন শেখ হাসিনা। সেজন্য দফায় দফায় তিনি ভারতে এবং অন্যান্য দেশে অবস্থানরত নেতাদের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন। আগামী কয়েকদিনে এরকম বেশ কয়েকটি বৈঠক হবে। 13 জুলাই দলটির কেন্দ্রীয় কমিটির সভা ডাকা হয়েছে। সেখানে প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হতে পারে এবং দলের নেতাদের দায়িত্ব বন্টন করা হতে পারে। শেখ হাসিনার ঘোষণার পর থেকে বড় একটি প্রশ্ন হলো, তাকে দেশে ফেরার অনুমতি কি বাংলাদেশ সরকার দিবে? 12 জুলাই শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এমন কয়েকজন নেতা জানিয়েছেন, 111-এর মতো বিমান যোগে দেশে ফিরতে বাধা দিলে তিনি সড়ক পথে ভারত থেকে দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দাবি করেছেন, শেখ হাসিনা বাংলাদেশ ও ভারত সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া দেশে এসে সরাসরি আত্মসমর্পণ করতে পারবেন না। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে ইঙ্গিত পাওয়া গেছে, শুধু ভারত নয়, আন্তর্জাতিক বেশ কয়েকটি পরাশক্তির সাথে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে এবং ওই শক্তিগুলো থেকে পজিটিভ সিগন্যালও পেয়েছেন।
গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে গত 1 মাসে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে শেখ হাসিনা সম্পর্কে। আমরা গুগল ট্রেন্ডসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে ওয়েব, নিউজ ও ইউটিউব এই 3 ক্যাটাগরিতে কাকে নিয়ে মানুষ সবচেয়ে বেশি সার্চ করছে বা জানতে চাচ্ছে তা যাচাই করেছি। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় মানুষ শুধু শেখ হাসিনার নাম দিয়ে সার্চ করেছে, যেখানে অন্য 2 নেতা সম্পর্কে কোনো ওয়েব সার্চের তথ্য মেলেনি। আর ইউটিউব সার্চের ক্ষেত্রে শেখ হাসিনা এগিয়ে আছেন। গত 1 সপ্তাহের সার্চের তথ্যেও দেখা যাচ্ছে শেখ হাসিনা অন্য 2 রাজনৈতিক নেতার তুলনায় সব ধরনের সার্চের ক্ষেত্রে অনেক এগিয়ে আছেন। একই চিত্র দেখা গেছে গত 1 মাসে। তবে গত 3 মাসের তথ্যে তারেক রহমান এগিয়ে আছেন। কিন্তু সব ক্ষেত্রে জামাত নেতা শফিকুর রহমানের অবস্থা উল্লেখ করার মতো নয়। প্রথমে গত 28শে জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এবং সবশেষ 10ই জুলাই আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার কথা জানিয়েছেন। এর মধ্যে প্রথমবারের মতো টেলিফোন সাক্ষাৎকার দিয়ে রয়টার্সকে তিনি বলেছেন, চলতি বছরের ডিসেম্বরে তিনি দলীয় নেতাদের নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। দেখা যাচ্ছে শেখ হাসিনার এমন বক্তব্য দেওয়ার পর অনলাইনে শেখ হাসিনা নিয়ে সার্চের পরিমাণ ব্যাপক হারে বেড়ে গেছে। যদিও বাংলাদেশ সরকারের সতর্কবার্তার কারণে বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনার বিষয়ে খবর প্রচার খুব একটা করছে না। সরকারের একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে সরকারের শীর্ষ মহলে কয়েক দফা আলোচনা এরই মধ্যে হয়েছে। মূলত ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরবেন এমন ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে বাংলাদেশে শোরগোল পড়ে গিয়েছে। এসব আলোচনায় উঠে আসছে বাংলাদেশ সরকারকে তার দেশে ফেরার জন্য ট্রাভেল পাস বা অনুমতি দিবেন। তিনি যেহেতু ভারতে আছেন, তার ফেরার ব্যাপারে ভারত সরকারের মনোভাব কি, আওয়ামী লীগ নেত্রী ঢাকায় ফিরলে প্রশাসনের কি পদক্ষেপ হবে, এসব নিয়ে রাজনীতি থেকে কূটনীতি নানা মহলে নানা ধরনের আলোচনা চলছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। 12ই জুলাই তিনি সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, তিনি যদি ভারত সরকার নিয়ন্ত্রণে থাকেন তাহলে তো নিজে নিজে তার আসার কোনো সুযোগ নাই। আইসিটির চিফ প্রসিকিউটর দাবি করেছেন, শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরলে তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে। অবশ্য ভারত সরকার বেশ কয়েকবার বলেছে শেখ হাসিনা অতিথি হিসেবে দেশটিতে আছেন। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছিল, তাকে একজন বিশেষ অতিথি হিসেবে বিবেচনা করছে দেশটির সরকার। সবশেষ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, শেখ হাসিনা নিজের ইচ্ছেতেই ভারতে গিয়েছিলেন এবং নিজের ইচ্ছেতেই বাংলাদেশে ফিরবেন। তবে সেক্ষেত্রে ভারতের কাছে তার নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আবার শেখ হাসিনা সবশেষ বলেছেন, তিনি আদালতে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ায় লড়তে চান। আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলছে, শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হলে বাংলাদেশ ও ভারত সরকারের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। দৈনিক মানবজমিন পত্রিকায় শিরোনাম করা হয়েছে, 2 দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই। তাহলে প্রশ্ন হলো, এই সমঝোতার প্রক্রিয়া শুরু হওয়া ছাড়াই কি শেখ হাসিনা এমন ঘোষণা দিয়েছেন? 12ই জুলাই শেখ হাসিনার সাথে দিল্লিতে দেখা করতে গিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নেতা সহ 11 জন। এদের মধ্যে 4 জন অস্ট্রেলিয়া থেকে এবং কয়েকজন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে দিল্লি গিয়েছেন। তাদের কয়েকজন দাবি করেছেন, শুধু ভারত নয়, গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক শক্তিশালী পক্ষগুলোর সাথে শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলটির বেশ কয়েকজন নেতা নিয়মিত বৈঠক করেছেন। তবে সেসব বৈঠকে কোনো ধরনের সমঝোতা হয়েছে কিনা, হলে কি ধরনের সমঝোতা হয়েছে, এসব বিষয়ে আওয়ামী লীগের নেতারা কোনো মন্তব্য করেননি। দর্শক, শেখ হাসিনার ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিদের গত কয়েকদিনের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, সরকার তাকে ফেরার বিষয়ে সরাসরি অনুমতি দিতে চায় না। শেখ হাসিনার ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছিল 1/11-এর তত্ত্বাবধায়ক সরকার আমলে। ওই সময় বাংলাদেশ সরকার অনুমতি না থাকায় তিনি ব্রিটিশ এয়ারওয়েজের টিকিট
কেটেও দেশে ফিরতে পারেননি। শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এমন কয়েকজন নেতা বলেছেন শেখ হাসিনা বিমানযোগে দেশে ফেরার চেষ্টা করবেন। যদি সরকার অনুমতি না দেয় তাহলে তিনি সড়ক পথে মানে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগের নেতারা বলছেন দেশে ফেরার আগে সম্ভাব্য সব ধরনের বাধা মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে শেখ হাসিনা দলের নেতাদের সাথে দফায় দফায় মুখোমুখি বৈঠক করেছেন। এসব বৈঠকে দলের কমিটিগুলো পুনর্গঠন এবং নিষ্ক্রিয় নেতাদের দল থেকে বাদ দেয়া এবং সাংগঠনিক তৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার আগে ও পরে তার শাস্তি এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা নিয়ে আইনি জটিলতা নিয়েও আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। দর্শক, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর যে আলোচনা হচ্ছে সেখানে একটি বড় ইস্যু হলো তিনি দেশে ফেরার পর কি হতে পারে বা সরকার আসলে কি ব্যবস্থা নিতে পারে। আইসিটির চিফ প্রসিকিউটর দাবি করেছেন প্রথমত শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, বরং তাকে গ্রেপ্তার করা হবে। দ্বিতীয়ত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড থাকায় তার জামিনেরও সুযোগ নেই। আমিনুল ইসলামের দাবি ব্যক্তিগতভাবে এসে স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। নির্বাসনে থেকে তাকে দণ্ডিত হিসেবে গ্রেপ্তার হয়ে আসতে হবে। আসতে হলে ভারত সরকারকেই তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করতে হবে। দেশে ফিরলে শেখ হাসিনার জামিনের কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ড পাওয়া আসামির জামিন হয়েছে এরকম নজির নেই। যদি শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে আনা হয় অথবা তাকে বাংলাদেশে পাওয়া যায় তাহলে সঙ্গত কারণে যেহেতু তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ তিনি প্রথমত জেলে যাবেন। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়ায় শেখ হাসিনা আপিলের অধিকার খুইয়েছেন জানিয়ে চিফ প্রসিকিউটর বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 21(3) বলা হয়েছে 30 দিন পরে আর কোনো আপিল হবে না। যদি আপিল করার সুযোগ না থাকে তাহলে সাজা বহাল থাকবে। যদি আপিল করা যায় তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে যা হয় তা হবে। তবে উচ্চ আদালতের অনেক সিনিয়র আইনজীবী ভিন্ন কথা বলছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন শেখ হাসিনার ফেরত আসায় আইনি কোনো বাধা নেই। উনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, বাংলাদেশের নর্মাল সিআরপিসির যে প্রসিডিওর সেটি উনি ফলো করবেন। যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তাই ট্রাভেল পাস পেয়ে শেখ হাসিনা দেশে ফিরলে আটক হবেন বলে মনে করেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ। তিনি গণমাধ্যমকে বলেছেন সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল না করলে কেন দেরিতে করেছেন সে বিষয়ে আদালতকে সন্তুষ্ট করার মতো ব্যাখ্যা দিতে হবে। আদালত আপিল গ্রহণ করলে মৃত্যুদণ্ডাদেশ স্থগিত হয়ে যাবে। আবার দেশে ফিরে সাজার রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ শেখ হাসিনার থাকছে বলে জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক। তিনি বলেছেন রায়ের 1 মাসের মধ্যে আপিলের বিধান থাকলেও সব সময় তা অনুসরণ করা হয় না। 10 থেকে 15 বছর পরেও আপিল করার নজির রয়েছে। আইনজীবী মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে 30 দিনের মধ্যে আপিলের বাধ্যবাধকতা থাকলেও সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী উঠে যাওয়ার সুযোগ আছে। যেমন পলাতক অবস্থায় 2013 সালের জানুয়ারিতে ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ড পাওয়ার 13 বছর পরে সে গত জানুয়ারিতে আপিল করেছিলেন জামাত নেতা আবুল কালাম আজাদ। বাংলাদেশে ফৌজদারি কার্যবিধির 426 ধারা অনুযায়ী উচ্চ আদালতের কাছে যে কোনো দণ্ডিত আসামির জামিন আবেদন গ্রহণ করার আইনি এখতিয়ার রয়েছে। তবে প্রথাগতভাবে কোনো আসামির মৃত্যুদণ্ড হয়ে গেলে উচ্চ আদালত তাকে জামিন দেন না। 2024 সালের মে মাসে দেওয়া হাইকোর্টের একটি রায়েও উল্লেখ করা হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিনের নজির দেখা যায় না। ওই রায়ে হাইকোর্ট স্পষ্ট করেছেন সচরাচর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিন পাওয়ার কোনো প্রথা বা নজির বাংলাদেশে না থাকলেও আইনিভাবে ফৌজদারি কার্যবিধির 426 ধারা অনুযায়ী তাদের জামিন আবেদন করার পূর্ণ অধিকার রয়েছে এবং উচ্চ আদালতেরও সেই আবেদন গ্রহণ ও বিবেচনা করার এখতিয়ার রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে শেখ হাসিনা কিভাবে আসবেন এবং আসার পর কি হতে পারে সেটি পুরোপুরি নির্ভর করছে রাজনৈতিক সমঝোতার উপর। সে সমঝোতা শুধু দেশের মধ্যেই নয় দেশের বাইরেও হতে হবে। শেখ হাসিনার সাথে দিল্লিতে বৈঠক করেছেন এমন আওয়ামী লীগের একজন মন্ত্রী বলেছেন এই সমঝোতার আলোচনা চলমান আছে। এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় 13 জুলাই অক্সফোর্ড ইউনিভার্সিটির ওলফসন কলেজের এক আলোচনা সভায় যোগ দিতে যুক্তরাজ্য গিয়েছেন।
বাংলাদেশের রাজনীতি ও মানবাধিকার বিষয়ক ওই আলোচনা সভাতে অংশ নেওয়া ছাড়াও মিস্টার জয় বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিনিধিদের সাথে বৈঠক করতে পারেন। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। উনি এই দেশের নাগরিক, উনি যখন ইচ্ছা আসতে পারেন। কথা হচ্ছে যে কেউ কেউ বলছে ওনার কাছে তো পাসপোর্ট নাই, ওনার কাছে তো ট্রাভেল ডকুমেন্ট নাই। আপনারা অস্থির হচ্ছেন কেন? যারা এই কথা বলছেন আপনাদের প্রবলেমটা কি? ইটস নট সো ইজি স্যার, ইটস নট সো ইজি। শি ইজ দি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, রিজাইন করে নাই। নাম্বার 2, ওনার অ্যাসাইলাম নাই, ওনার রেফিউজি নাই, ওনাকে ইন্ডিয়া প্রাইম মিনিস্টারের প্রোটোকল দিয়ে রেখেছে। আপনাকে ইন্ডিয়ার সাথে আলাপ করতে হবে, শেখ হাসিনার সাথে আলাপ করতে হবে, পাতায় বসে আপনাকে এই সিদ্ধান্তগুলি নিতে হবে। ইটস নট সো ইজি স্যার, ইটস নট। আপনি তো রেড করেন, নোটিশই দিতে পারবেন না। আমার মতে লিগালি শি কন্টিনিউস টু বি দ্য ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার, বাট আমার একটা ডিজোরে প্রাইম মিনিস্টার আছে। এখন ধরেন যদি শেখ হাসিনা বা ইন্ডিয়া দে ওয়ান্ট টু ক্রিয়েট আ প্রবলেম, দে ক্যান। এক্সাম্পল আছে, প্রেসিডেন্টস আছে, আপনার লিবিয়ার প্রেসিডেন্টস আছে। কি আমরা এই দেশটাকে ভাগাভাগি করব? গভর্নমেন্টের কোনো মন্তব্য নাই। এখনো পর্যন্ত কারো মন্তব্য পাওয়া যায়নি। কারেক্ট, কারেক্ট। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে গভর্নমেন্টের সিচুয়েশনটা কি। গভর্নমেন্ট জানে এবং বুঝতে পারছে এইসব আমিনুল টামিনুলের আর এই যে নাহিদ তাহিদের বক্তব্য দিয়ে তো কিছু হবে না। It's the government which is in charge. Government will have to decide. Government is quiet. একদম চুপ। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আত্মসমর্পণের যে ঘোষণা দিয়েছেন, এখন তিনি ফিরে আসতে পারবেন কি পারবেন না, সরকার তাকে আসতে দিবে কি দিবে না, নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে। সেই জায়গা থেকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি রোববারই মন্তব্য করেছেন যে তার এইভাবে ফিরে আসার কোনো সুযোগ নেই। ভারত আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে যদি ফেরত পাঠায় তবে তিনি ফেরত আসতে পারবেন। আসলে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই চুক্তির অধীনে শেখ হাসিনা পড়েন কিনা, অথবা এখানে ভারতকে কেন মুখ্য ভূমিকা পালন করতে হবে, আপনার কাছে সেই প্রশ্ন রাখছি। এবং আপনি চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামের বক্তব্যের সঙ্গে একমত কিনা? এটা একদমই না ওর বক্তব্যের সাথে। একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, সেটা হলো যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে। উনি যান নাই, উনি পালান নাই। আমাদের সিকিউরিটি এজেন্সি বা যারা তখন সরকার নিয়েছিল, আর্মি আর এরা, তারা উনাকে হেলিকপ্টারে বসিয়ে প্রধানমন্ত্রীকে তেজগাঁ নিয়ে C-130 বসিয়ে ইন্ডিয়াতে প্রধানমন্ত্রী হিসাবে ছেড়ে এসেছেন এবং সেখানে আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষের একজন মন্ত্রী ওনাকে সেখানে রিসিভ করেছে ওই এয়ারফোর্স বেসে। তো কথা হচ্ছে উনি তখন প্রধানমন্ত্রী দেশে। আমরা সংবিধানকে সম্মানিত রেখেছি, আমরা বলি নাই যে সংবিধান আমাদের এটা বাতিল হয়ে গেছে বা কিছু হয়েছে। সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে যে প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রীকে ক্ষমতা হস্তান্তর করবে, এই সুযোগটা হয় নাই। এখন আপনি দেশের প্রধানমন্ত্রীকে যখন নিয়ে যাচ্ছেন আরেকটি দেশে, তখন নিশ্চয়ই আপনি সেখানকার সে দেশের লোকজনের সাথে, সরকারের সাথে, আর্মির সাথে, আর্মি চিফ সেখানকার, ওদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নিয়ে গেছেন, ওনাকে রেখে এসেছেন। এখনো দিল্লিতে ওনার যে প্রটোকল আছে, উনি যেভাবে ওনাকে রাখা হয়েছে, ইট ইজ দি প্রটোকল অফ আ প্রাইম মিনিস্টার। উনি এই দেশের নাগরিক, উনি যখন ইচ্ছা আসতে পারেন। কথা হচ্ছে যে কেউ কেউ বলছে ওনার কাছে তো পাসপোর্ট নাই, ওনার কাছে তো কি বলে ওই যে ট্রাভেল
ডকুমেন্ট নাই। আপনারা অস্থির হচ্ছেন কেন? যারা এই কথা বলছেন আপনাদের প্রবলেমটা কি? সে দেশের নাগরিক সবাই জানে, 12 এই দেশের 18 কোটি লোক জানে যে শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। উনি পাসপোর্ট নিয়ে আসবেন, পাসপোর্ট বিহীন আসবেন। আপনারা যখন নিয়ে গেছেন ওনাকে কি ওই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সাথে দিয়েছেন? Did she carry the passport? Did she go through the Indian immigration? এয়ারফোর্স বেসে তো কোনো ইমিগ্রেশন নাই। অবান্তর কথাবার্তা বলে লাভ নাই। She is the de facto prime minister of Bangladesh. পরবর্তীতে সিনারিও চেঞ্জ হয়েছে। আমার একটা ডিজুরে প্রাইম মিনিস্টার এখন আছে, তারেক রহমান সাহেব আছেন প্রধানমন্ত্রী দেশের। উনাকে ইন্ডিয়া কংগ্রেচুলেশন জানিয়েছে, প্রধানমন্ত্রী চিঠি, ইন্ডিয়ান প্রধানমন্ত্রী উনাকে চিঠি দিয়েছেন, উনাকে দাওয়াত দিয়েছেন উইথ ফ্যামিলি টু কাম টু ইন্ডিয়া। কাকে দিয়েছে? প্রাইম মিনিস্টারকে, তারেক রহমান, প্রাইম মিনিস্টার তারেক রহমানকে। এখন এইখানে উনি যখন ওট নিচ্ছেন তখন একজন উচ্চ হাই লেভেলের একটা ডেলিগেশন এসেছে and India was represented. তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের একটা ডাইলেমা আছে। একদিকে আমাদের ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার আছেন যিনি রিজাইন করেন নাই। there is no document, there is no instrument to say that Sheikh Hasina is no more a prime minister. She, আমার মতে, legally she continues to be the de facto prime minister, but আমার একটা ডিজোরে প্রাইম মিনিস্টার আছে। তো এখন কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে যে কথাগুলো তো আপনি বলছেন এবং সেগুলো তো এখন তো প্রায় মীমাংসিত, যেহেতু যে সেই নির্বাচনে যে কজন মানুষই অংশগ্রহণ করুক না কেন, একটা নির্বাচনের মাধ্যমে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন। আর আপনি ডিজোরে প্রাইম মিনিস্টার দেশের, একটা শব্দ আছে আইনে ডিজোরে, আর একটা শব্দ হচ্ছে ডিফ্যাক্টো। উনি ডিজোরে প্রাইম মিনিস্টার আছেন। আচ্ছা ধরেন একটা কথার কথা বলি, আজকে যদি শেখ হাসিনা প্রবলেমস ক্রিয়েট করতে চায়, সে পারবে কি পারবে না? অফকোর্স সে পারবে। আজকে ধরেন প্রাইম মিনিস্টার সে যদি কোনো নির্দেশ দেয় সেখান থেকে পুলিশকে, আর্মিকে বা অন্য কাউকে, ওর মধ্যে কেউ মানলো না, এরকম একটা পরিস্থিতি, জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। Therefore I say যে গভর্নমেন্ট should decide যে ইন্ডিয়ার সাথে আলাপ করে ট্রাইপার্টাইট, বাংলাদেশ, ইন্ডিয়া এন্ড শেখ হাসিনা together they will have to decide যে উনি কিভাবে আসবেন, ওনার সিকিউরিটি কি হবে, উনি প্লেনে আসবেন না রাস্তায় আসবেন, নানান। আপনি দেখেন, আপনাকে লেট মি টেক ইউ টু লিবিয়া। লিবিয়ার আজকে সিচুয়েশন কি? আপনি মেরে ফেলেছেন গাদ্দাফিকে, তারপরে কি হয়েছে? একটি বড় অংশ ওই দেশের ইস্ট এন্ড সাউথ সেটা জেনারেল হাফতারের দখলে আছে। আর একটি অংশ আছে যে গভর্নমেন্টকে ন্যাশনাল মানে ইন্টারন্যাশনালি রেকগনাইজ করা হয়েছে, সেটা হলো এক অংশ তাদের কন্ট্রোলে কিছু আছে, ওকে ইন্টারন্যাশনালি রেকগনাইজ করে। এখন ধরেন যদি শেখ হাসিনা বা ইন্ডিয়া দে ওয়ান্ট টু ক্রিয়েট আ প্রবলেম, দে ক্যান। এক্সাম্পল আছে, প্রেসিডেন্টস আছে, আপনার লিবিয়ার প্রেসিডেন্টস আছে। কি আমরা এই দেশটা কি ভাগাভাগি করব বিটুইন টু গ্রুপ? সেটা তো আমাদের জন্য ভালো হবে না। আমরা তো খুব ছোট দেশ, জনসংখ্যা অনেক বেশি। এই জন্য সরকারকে ট্রাইপার্টাইট ভাবে ডিসিশন নিতে হবে যে কিভাবে উনি আসবেন, ওনার সিকিউরিটি ব্যবস্থাটা কি হবে, এসে উনি কি করবেন, উনি আইসিটি তে সারেন্ডার করবেন, উনি বেল নেবেন, না ওনাকে আপনি ঝুলাই দেবেন, যেরকম নাহিদ ইসলাম বলেছে যে সে ক্যান অনলি কাম বাট ঝুলার জন্য আসবে। এত তো সহজ না এই সিচুয়েশনটা। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে কথাগুলো বলছেন অবশ্যই সেগুলোর প্রত্যেকটির বেজ রয়েছে এবং আইনগত ভিত্তি আছে কিনা আপনারা ভালো বলতে পারবেন, কিন্তু এই মুহূর্তে যে বিতর্কটি উঠেছে
যে ভারত প্রত্যর্পণ চুক্তির অধীনে তাকে পাঠালেই কেবল রিসিভ করবো। আচ্ছা, আমি যদি প্রথমে আপনাকে জিজ্ঞাসা করি যে প্রত্যর্পণ চুক্তি এক্ষেত্রে কেন প্রযোজ্য হবে, আর না হলেও বা কেন হবে না? আর প্রত্যর্পণ চুক্তির কোথাও লেখা আছে কিনা যে কেউ নির্বাসনে থাকলে তাকে ওই চুক্তির অধীনেই, মানে সাজাপ্রাপ্ত কোনো আসামি কেউ নির্বাসনে থাকলে তাকে ওই চুক্তির অধীনেই সংশ্লিষ্ট রাষ্ট্রকে ফেরত পাঠাতে হবে, যেটি মোহাম্মদ আমিনুল ইসলাম মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মন্তব্য করেছেন যে যদি কোনো সাজাপ্রাপ্ত আসামি অন্য কোনো রাষ্ট্রে আশ্রিত থাকেন, নির্বাসনে থাকেন, তাহলে তাকে ওই রাষ্ট্রকে ফেরত দিতে হবে। এই কথার কোনো ভিত্তি আছে কিনা? এইটা হলো জিরো। she does not come extradition তো আসবে না সে, তার কারণ হচ্ছে আপনি ওনাকে ছেড়ে এসেছেন। ইন্ডিয়াতে তো উনি অ্যাসাইলাম নেন নাই, আপনি ওনাকে ছেড়ে এসেছেন, ওনার স্ট্যাটাস তো রেফিউজি স্ট্যাটাস না। আপনি আপনার দেশে যা ইচ্ছা তাই করেন, আপনার এই বাউন্ডারির মধ্যে আপনি আইসিটি করেন, এনসিটি করেন, এলসিটি করেন, যা ইচ্ছা তাই করেন, যেভাবে ইচ্ছা আপনি সাজা দেন। আমরা তো সবাই দেখেছি আইসিটির অবস্থা, আজকে না আগা গোড়াই আমরা দেখছি যে আইসিটি কোনো দিন কোন ট্রাইব্যুনাল প্রস্টিটিউটই করা হয়নি। শেখ হাসিনা প্রথমবারের মতন করেছেন, ওইটা অন্যায় করেছেন। 24 অ্যামেন্ডমেন্ট করে আবার আইসিটি কে, কাজল সাহেবকে সেখানে কাজল যেভাবে কাজ করেছে আইসিটিতে, সে একটি রিভেঞ্জ vengeance নিয়ে কাজ করেছে। অ্যাটলিস্ট আনিসুল ইজ নট ডুইং দ্যাট। আনিসুল যে কথাটা বলেছে, আমিনুল ইসলাম যে কথাটা বলেছে, he does not know, because এখানে এক্সট্রাডিশনের তো কিছু নাই, there is nothing to extradite। আমার আরেকটা প্রশ্ন রয়েছে, মানে এখন এই বিষয়টি নিয়ে এত জটিলতার সৃষ্টি কেন করা হচ্ছে? আমাদের তো প্রয়োজন আসামির। শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি, আমরা যদি ধরেও নিই যে তিনি প্রকৃত অপরাধী, তার বিচারটা নিশ্চিত করা খুব প্রয়োজন, তিনি যেভাবে আসুন না কেন। এখন তিনি যখন নিজে আসতে চাচ্ছেন, সেখানে একটা কূটনৈতিক জটিলতার সৃষ্টি করা হচ্ছে, আর একটা রাষ্ট্রকে এর মধ্যে জড়ানো হচ্ছে, ভারতকে জড়ানো হচ্ছে। তার মানে কি আসলে গভর্নমেন্ট বা এই যে গণ আন্দোলনের যারা অংশীদার, তাদের আসলে ইচ্ছাটা কি, ডিজায়ারটা কি? এগুলো নিয়ে শুধু রাজনীতি করার নাকি আসলে তাকে শাস্তি নিশ্চিত করা? ওদের কোনো ডিজায়ার নাই, ওরা ভয়ে আছে। ভয়টা হলো যে শেখ হাসিনা আসলে কি ধরনের পরিবেশ সৃষ্টি হবে বাংলাদেশে। এত তো সোজা না। উনি কি শেখ হাসিনা, দেখেন আমি বেশি বললে আবার মনে হয় যে আই এম ডিফেন্ডিং হার। নো, আই এম নট ডিফেন্ডিং হার, কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে আপনার এত ভয় কেন? উনি কালকে যদি বর্ডার দিয়ে হেঁটে আসেন, আপনি অ্যারেস্ট, স্যার আপনি তো অ্যারেস্ট করতে পারেন। একটা লোককে বলতে পারবে দ্যাট শি ইজ নট আ বাংলাদেশি। একটা লোক পাবেন 18 কোটি 20 কোটি লোকের মধ্যে যে বলবে যে সে বাংলাদেশি না। সে তো আসতে চাচ্ছে, সে তো পলাতক না, পলাতক থাকতে চাচ্ছে না। ওকে, আপনি ওকে বিচার করেছেন পলাতক হিসেবে, শি ইজ নট পলাতক। আপনি ওনাকে কেন রেখে এসেছেন সেখানে? সরকার রেখে এসেছে। যিনি তখন কর্তা জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি শেখ হাসিনা যাওয়ার আগেই উনি মিটিং এ বসেছেন জামাত, বিএনপি বা আসিফ নজরুলদেরকে নিয়ে, তো ওনারাই তো রেখে এসেছেন। তো ওনারা বলবেন যে কিভাবে আনবেন। আর আপনি তো সব কান্ট্রিকে নিজেই ঢুকিয়েছেন এটার মধ্যে, ইউ হ্যাভ ইনভলভ। আপনি যদি তখন শেখ হাসিনাকে সরিয়ে দিলেন, আপনি যদি উনাকে এখানে একটা সেফ হাউসে বা প্রোটেকশন দিয়ে যদি আপনি রাখতেন, তাহলে তো আর এই থার্ড কান্ট্রিটা আসতো না। এইটার জোগাড় তো আপনি করেছেন, ওনাকে ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার আপনারা বানিয়েছেন। তো এখন এই দায়িত্ব তো নিতে হবে। যা করবেন আপনারা করবেন, আলাপ তো করতেই হবে। উইদাউট আলাপ আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি কিচ্ছু করতে পারবেন না। ট্রাই টু মেক আলাপ। তো এটা এত সোজা না, এত সহজ, এত মানে ইজি না। আপনাকে এই জিনিসগুলি সব কনসিডার করতে হবে, নাহলে দেশ উইল বি ডিভাইডেড। আমি আপনাকে লিবিয়ার হাফতারের এক্সাম্পল দিয়েছি। জি,
না সেটি তো হলে তো মানে আমাদের সবার জন্যই সেটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত, শুধু অনাকাঙ্ক্ষিত নয়, আমরা তো Yes. এটা কল্পনাও করতে পারি না। এই যে এখন একটা জটিলতার সৃষ্টি হয়েছে, গভর্নমেন্ট নিতে চাচ্ছে না, ওইদিকে শেখ হাসিনা আসবেন, আপনার কি মনে হয় পরবর্তীতে রাজনীতি কোন দিকে যাচ্ছে? শেখ হাসিনা কি সত্যি সত্যি চ্যালেঞ্জ জানিয়ে যদি ট্রাভেল ভিসা নাও দেয়, উনি যেভাবে হোক ঢোকার চেষ্টা করবেন? ঢুকার কি আছে? উনি তো এই দেশের নাগরিক, হেঁটে চলে আসবেন, হেঁটে চলে আসবেন। হোয়াট ইজ দ্য প্রবলেম? আপনার বর্ডার তো ওপেন আছে, গভর্নমেন্ট কাজ দেবেন। একটা জিনিস পান না, এইটার উপরে কিন্তু গভর্নমেন্টের কোনো মন্তব্য নাই, গভর্নমেন্টের কোনো মন্তব্য নাই। এখন পর্যন্ত কারো মন্তব্য পাওয়া যায়নি। কারেক্ট, কারেক্ট। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে গভর্নমেন্টের সিচুয়েশনটা কি। গভর্নমেন্ট জানে এবং বুঝতে পারছে এইসব আমিনুল টামিনুলের আর এই যে নাহিদ তাহিদের বক্তব্য দিয়ে তো কিছু হবে না। It's the government which is in charge. Government will have to decide. Government is quiet. একদম চুপ। কারণটি কি? আপনার কি মনে হয় কারণটি কি? বুঝতে পারছে, তারপরে তারা কি বলবে, কি করবে? গভর্নমেন্ট বুঝতে পারছে যে আমাদেরকে তো এটা আলাপ আলোচনা করতে হবে, মুখে কথা বললে তো হবে না। It's not so easy, sir. It's not so easy. She is the de facto prime minister. Resign করে নাই। নাম্বার 2, উনার অ্যাসাইলাম নাই, উনার রেফিউজি নাই, উনাকে ইন্ডিয়া প্রাইম মিনিস্টারের প্রোটোকল দিয়ে রেখেছে। আপনাকে ইন্ডিয়ার সাথে আলাপ করতে হবে, শেখ হাসিনার সাথে আলাপ করতে হবে, পাতায় বসে আপনাকে এই সিদ্ধান্তগুলি নিতে হবে। ইটস নট সো ইজি, স্যার। ইটস নট। আপনি তো রেড কর্নার নোটিশও দিতে পারবেন না হাসিনার উপরে। সরি, ওইটা আপনি করতে পারেন, ইন্টারপোলের রেড কর্নার নোটিশ দিয়েও তো আপনি কিছু করতে পারবেন না। দিস ইজ নট পসিবল। ইট উইল নেভার বি সার্ভড অন আস। আপনি বলছেন বেশ বোল্ডলি যে শেখ হাসিনাকে দিল্লিতে আরেকটা রাষ্ট্রের প্রাইম মিনিস্টার হিসেবেই প্রোটোকল দেওয়া হচ্ছে। এটি কি আসলে দেওয়া হচ্ছে? যেখানে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে কংগ্রাচুলেট করেছেন, চিঠি দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, তার রিপ্রেজেন্টেটিভ ভারতের লোকসভার স্পিকারে এসে মানে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেখানে আবার তারা প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন প্রধানমন্ত্রীর মর্যাদা দিবে, রানিং প্রধানমন্ত্রী? আপনি জানেন যে শেখ হাসিনা যখন গেল ওই এয়ারফোর্স বেসে নামলেন, ওর পর ইন্ডিয়া একটি অল পার্টি মিটিং করেছে। প্রাইম মিনিস্টার মোদির নেতৃত্বে অল পার্টি মিটিং, সবাই মিলে একটি সিদ্ধান্ত নিয়েছে। ইট ইজ নট মোদির সিদ্ধান্ত আলোন যে কিভাবে থাকবেন, কোথায় থাকবেন, ওনাকে কি প্রোটোকল দেওয়া হবে, কোন লেভেলে ওনাকে রাখা হবে, এইসব। ইটস দ্য এন্টায়ার ইন্ডিয়ান স্টেট which has worked on this. এত সোজা তো না এটা যে আপনি মুখে বললেন আর হয়ে যাবে না। আমরা বুঝতে হবে যে তিনি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী আইনগত জায়গা থেকে বা আমাদের যে সাংবিধানিক যে বিষয়গুলো রয়েছে অ্যাজ এ লয়ার আপনি আপনার জায়গা থেকে বলছেন, কিন্তু দিল্লি থেকে আসলেই কোনো প্রধানমন্ত্রী হিসেবে তাকে প্রোটোকল দেওয়া হচ্ছে? আর যদি দেয়ও তাহলে কেন ভারত সেটি করবে? এখন এখানকার একজন প্রধানমন্ত্রীকে তো তারা স্বীকৃতি দিয়েছেন। কি, বিকজ এইটা হলো ডি জুরে প্রাইম মিনিস্টার। উনি ইলেকশনের মাধ্যমে এসেছেন, উনি হলেন এখন এই মুহূর্তে রিয়েল প্রাইম মিনিস্টার, ঠিক আছে? কিন্তু শেখ হাসিনা তো ওই স্টেটাসটা লুজ করে নাই, হারায় নাই ওই স্টেটাসটা। ওর কারণ হচ্ছে ওনার সংবিধান, আপনি তো সংবিধানের উপরেই শপথ নিচ্ছেন, সবকিছু সংবিধানের উপরে করছেন। তো সংবিধানে বলা আছে that she will hand over power to another prime minister. এই কারণেই চিফ অ্যাডভাইজারদের সময় বলা হয়েছিল যে এই চিফ অ্যাডভাইজার না, ইউনুস বাটপার না, যারা এর আগে হয়েছেন জজ সাহেবরা, ওদের সময় বলা হয়েছিল that he will be deemed to be the prime minister, যেন প্রধানমন্ত্রী উনাকে হ্যান্ড ওভার করতে পারেন। আবার ইলেকশনের পরে ওই চিফ অ্যাডভাইজার আবার হ্যান্ড ওভার করে দেবে প্রধানমন্ত্রীকে। এই জটিলতাগুলি তো আছে, আপনি এই জটিলতার থেকে বের হয়ে আসতে পারছেন না তো এখনো। এই জন্য ট্রাইপার্টাইট একটা এগ্রিমেন্টের মাধ্যমে
শেখ হাসিনা উইল কাম টু দিস কান্ট্রি। তারপর সারেন্ডার করুক, উনি আদালতে যাক না যাক কি হবে, বাট আপনি ডায়ালগ ছাড়া, ডায়ালগে ইন্ডিয়া থাকবে, বাংলাদেশ থাকবে, শেখ হাসিনা থাকবে। আবার আবার গভর্নমেন্টের পক্ষ থেকে ঠিক নয়, বিএনপির কোন শীর্ষ নেতা বলছেন যে এখানে শেখ হাসিনা কোনো ফ্যাক্টর নয়, শেখ হাসিনা কোনো পক্ষ হতে পারে না, পক্ষ দুইটা, একটা হচ্ছে বাংলাদেশ সরকার আর একটা হচ্ছে ভারত সরকার। আপনি তাদের এই বক্তব্যকে কিভাবে মূল্যায়ন করবেন? তারা অবুঝ, তারা জানে না, দে হ্যাভ নো আইডিয়া যে কান্ট্রিজ কিভাবে চলে, ডিপ্লোম্যাটিক ইয়েটা কি হয়, কোথায় কি আছে, আইনের কি সিচুয়েশন আছে, দে হ্যাভ নো আইডিয়া, দে অবুঝ। এই জন্যই তো সরকার কিছু বলছে। এইগুলি এমনি একটা হয় যে আপনি স্টেডিয়ামে ফুটবল খেলেন, একটা হয় যে কিছু ছেলেপেলেরা রাস্তায় খেলে, এরা হলো ওইটা, দে আর নট এ রেকগনাইজ টিম যে কিছু বুঝবে। এইটা কোনো ভ্যালু বা এর সমাধানটা কোথায় গিয়ে ঠেকতে পারে? আর সমাধান না হলেও কোন অনিশ্চয়তার দিকে আমরা যাচ্ছি? আপনার শেষ মন্তব্যটি জানতে। আমি আপনাকে একটা এক্সাম্পল হাফতারের দিয়েছি, আপনি ইন্ডিয়ান পস্টারিংটাও জানেন যে কি আছে। তো এই অ্যানালিসিসটা আমি মুখ থেকে কিছু না বলে এটা বুঝতে পারছেন যে কোথায়, আমি এই কারণে তো দিলাম। দেখেন, সিমিলার অবস্থা হয়েছিল হন্ডুরাসের, এই আমেরিকান কনস্পিরেসি। হ্যাঁ, হন্ডুরাসের প্রেসিডেন্টকে তারা সরিয়ে দিল, হন্ডুরাসের প্রেসিডেন্ট কস্টারিকা চলে গেল, ঠিক আছে, বাট ওইখানে সিচুয়েশন ওয়াজ ডিফারেন্ট এই কারণে ছিল বিকজ উনি যে কস্টারিকা গেলেন, হি ডিড নট গো এজ দ্য প্রেসিডেন্ট, উনি পালিয়ে গেলেন কস্টারিকা। এইখানে পালানো হয় নাই, এইখানে আপনি হেলিকপ্টার, C-130, SSF ট্রেনের মধ্যে সব নিয়ে গিয়ে রেখে এসেছেন, আপনি সিকিউরিটি সাথে গেছে। কিন্তু বুঝছি, আপনি কি C-130 ফ্লাই করতে পারতো ইন্ডিয়ান এয়ার স্পেসে উইদাউট দেয়ার কনসেন্ট? আপনি আমাকে বলেন, পসিবল ছিল? তো এই জিনিসগুলি তো বুঝতে হবে, খালি মুখে একটা কথা বলে দিলে তো হবে না, নানান ঝামেলা আছে। তো আই থিঙ্ক এই ক্যাপাসিটি ক্রিয়েট করতে হবে, ডেপথ ক্রিয়েট করতে হবে টু রান দি গভর্নমেন্ট, তাহলে মুসিবত হয়ে যাবে। মুসিবত তো শুধু বিএনপি বা গভর্নমেন্টের হবে না, দেশের আর রাষ্ট্রের জন্য মুসিবত হয়ে যাবে। শেখ হাসিনা স্বদেশে ফিরছেন এই ডিসেম্বরের আগেই, এটা আজ এই জুলাইয়ের প্রায় মাঝখানে দাঁড়িয়ে এটার কোনো জল্পনার বিষয় নয়। তিনি বলেছেন ফিরবেন এবং ফিরবেন, আর তার জন্য ডিসেম্বর অবধি অপেক্ষাও করতে হবে না, এটা দেখে নেবেন। প্রশ্ন উঠছে, তিনি ফিরবেন ঠিকই, কিন্তু থাকবেন কোথায়? জেলখানায়? নাকি জেলের ভাত বেশি দিন না খাইয়ে ওপরে মানে আল্লাহর কাছে পাঠানোর চেষ্টা করবে বিএনপি সরকার এবং বিএনপির বন্ধু জামাত, এনসিপি? তারা ফাঁসিকাট তো তৈরি করেই রাখা। এনসিপি জামাত মুখে বলছে এসব কথা, আর বিএনপি মনে মনে বলছে, তফাৎ এটুকুই। কিন্তু ব্যাপারটা কি এতটাই সোজা? শেখ হাসিনা ফিরবেন বলছেন, আর ভারত কি চুপচাপ সেগুলো শুনছে আর দেখছে? একদম নয়। ভারত জঞ্জাল সাফ করতে নেমে পড়ছে খুব শিগগির। খবর পেলাম পাক্কা। না, জঞ্জাল সাফ না বলে রাস্তা সাফ বলা ভালো। দেখুন, যুদ্ধের পরে দেখা যায় যে রাস্তাঘাটে সব মাইন পুঁতে রাখা হয়েছে, বিস্ফোরক রাখা হয়েছে, এমনকি সমুদ্রের নিচেও সেখানেও পর্যন্ত বিস্ফোরক পুঁতে রাখা হয় যাতে জাহাজ না আসতে পারে। তো সেসব বিস্ফোরক, বোমা বা মাইন পুঁতে রাখা আছে শেখ হাসিনার ফেরার পথেও, মাটির নিচে, কারো চোখের আড়ালে। সেসব বিস্ফোরক, মাইন, বোমা তুলে নিষ্ক্রিয় করে দিতে হবে আগে, মানে তাদেরকে খতম করে দিতে হবে, তারপর ফিরবেন শেখ হাসিনা। আর সেই কাজটা করে নিতে হবে এই অক্টোবরের মধ্যেই। আর একটু ভেঙে বলি, মাটির ভেতরে পুঁতে রাখা এইসব বিস্ফোরকের পরিচয় এরা বাংলাদেশি বেশিরভাগই নয়, অন্য রাষ্ট্রের মানুষ। তবে বাংলাদেশে একেবারে নয় তা নয়, পাকিস্তানি বা তুর্কি বা আমেরিকান তারা
হ্যাঁ, আমেরিকানরাও হাসিনার চলার রাস্তায় পুঁতে রাখা মাইন হয়ে ছড়িয়ে আছে, কিন্তু বাংলাদেশের হাসিনা পরবর্তী শাসন তারাই চালিয়েছে বকলমে এবং এখনো চালাচ্ছে। সেটা ছাড়ে এতে মুখে যতই প্রেম দেখাক না। 24 আগস্টের আগে তারা সক্রিয় ছিল হাসিনার পতন ঘটাবার জন্য, আর এখন তারা সক্রিয়, তারা মানে আমেরিকানরা, বর্তমান জমানাকে বাঁচিয়ে রাখার জন্য। 24 আগে সাফ সাফাইয়ের অনেক কাজ তারা করেছে। আন্তর্জাতিক কূটনীতি যতটা দেখা যায় চোখের সামনে, তার চেয়ে অনেক গুণ লুকিয়ে থাকে চোখের আড়ালে। হিমশৈলের জলের ওপরের ভাগ আর জলের নিচের ভাগ যেমন, অনেকটা তেমনই এই নিচের ভাগে থাকে কাঁটা। সেই কাঁটাগুলো সরাতে হবে, বিস্ফোরক সরাতে হবে, সেই কাজ। যার পোশাকি নাম হচ্ছে কি এই কাঁটা সরানোর? গুপ্ত হত্যা। হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখনও হয়েছে গুপ্ত হত্যা। মানে হাসিনা করেননি, করেছে কারা বলছি। আপনাদের কি মনে আছে রূপপুর পারমাণবিক কেন্দ্রে একের পর এক রুশ কর্মী, অফিসার, প্রকৌশলীদের টুপ টুপ করে মরে যাওয়ার সেসব কথা? এক আধজন নয়, 2024-22 থেকে 2024-এ হাসিনার ক্ষমতায় থাকা পর্যন্ত 1.5 বছরে এবং তারপরে মোট প্রায় 14 জন রুশ প্রকৌশলী মারা যান। আর মৃত্যুর কারণ কি? স্ট্রোক, সুইসাইড। 26-27 বছরের তরতাজা যুবক সব, আর তাদের মধ্যে কিছু একটু বেশি বয়সেরও আছে, 50, 55, 45 এরকম আছে। তাদের সবার হৃদরোগে মৃত্যু। বাত কুছ হজম নেই হওয়া, তাই না? দেখুন, বাংলাদেশের যমুনা টিভি 6 ফেব্রুয়ারি 2022-এ একটি খবর দিচ্ছে, দেখতে পাচ্ছি গুগল ঘেটে, যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আরো এক রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু। কে দিচ্ছে? বাংলাদেশের একটি পত্রিকা, বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম যমুনা টিভি। কবে? 6 ফেব্রুয়ারি। আর খবরের মধ্যে তারা লিখছে, বলছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আরও এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। রোববার 6 ফেব্রুয়ারি 2022 দুপুরে এই ঘটনা ঘটে। এ নিয়ে গত 8 দিনে, খেয়াল করবেন কথাটা, এ নিয়ে গত 8 দিনে রহস্যজনক কারণে 5 রুশ নাগরিকের মৃত্যু হলো। এসব মৃত্যু কি এমনি এমনি হয়েছে বলে মনে করছেন? নাকি এমনি এমনি এরকম ভাবে কেউ মরে এতগুলো মানুষ একসাথে? হয় না এরকম। এসবই আন্তর্জাতিক শক্তির চোখের আড়ালের খেলা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গুপ্ত হত্যার খেলা যে শেষ হয়েছে তা নয়। অতি সম্প্রতি এই কদিন আগে 27 মে বাংলাদেশের এক পত্রিকা, কবে? এই কদিন আগে, 1.5 মাস আগে, 27 মে বাংলাদেশের এক পত্রিকা সবার দেশ লিখছে, এটাও গুগল ঘেটে পেয়ে গেলাম, রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু। এবং সেই খবরে আরো লেখা হচ্ছে, গত 1 মাসে মোট 4 জন রুশ নাগরিকের অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে। সরকারের মুখে কুলুপ। তবে একটু কান পাতলে শোনা যাবে, রাশিয়াকে বাংলাদেশ থেকে হাত গুটিয়ে নিতে বাধ্য করার জন্য পাকিস্তান ও আমেরিকার যৌথ প্ল্যানে মরছে একের পর এক রুশ কর্মী। হাসিনা আমলের শেষ দিকে ওই 2022-এ কয়েকজন মারা গেছিল, তারপরে বন্ধ হয়ে গিয়েছিল। 24 আগস্টের পর এসব হত্যা ওই রূপপুর নিয়ে ডামাডোলের সময় কিছুটা বন্ধ হয়ে গিয়েছিল। এখন আবার রূপপুরে পুরো উদ্যমে নতুন করে খুন খারাপি শুরু হয়েছে। এই কাজ শেষ হওয়ার পর, মানে নতুন করে কাজ শুরু হয়েছে এখন রূপপুরে। তারপরে আবার রুশ নাগরিকদের অজ্ঞাত কারণে মৃত্যুর ঘটনা বাড়ছে। এই খেলা ভারত, মানে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যে এতদিন বাংলাদেশের র সংক্ষেপে, তারাও যে করেনি তা নয়, করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে মার্কিন নাগরিক টেরেন্স আরভেল জ্যাকসন, তার মৃত্যুর ঘটনাটা। কিন্তু এই সেদিনের কয়েক মাস আগের কথা।
বাংলাদেশ সেনাবাহিনীর মালিকানাধীন, বাংলাদেশের সেনাবাহিনী আবার খুব বড় ব্যবসা করে, কিন্তু ব্যবসাদার, পরে যুদ্ধের থেকে ব্যবসাটা করে বেশি। তো বাংলাদেশ সেনাবাহিনীর মালিকানাধীন ঢাকার অভিজাত হোটেল ওয়েস্টিনে এই মার্কিন নাগরিক টেরেন্স আরবেল জ্যাকসনের হঠাৎ মৃত্যু হলো। পরদিন সকালে তার ডেড বডি আবিষ্কার হলো, এবং সেই ডেড বডি খবরটা বাইরে বেরোতেই মার্কিন দূতাবাস একেবারে ছুটে এলো পুলিশ আসার আগে, এবং কোনো রকম ময়না তদন্ত ছাড়াই পুলিশকে দেহ হস্তান্তর করতে বাধ্য করেছিল। শুধু কি তাই, একজন মার্কিন নাগরিক কেন হোটেলের ভেতর মারা যাবেন এবং কেনই বা তার প্রতিটা ব্যক্তিগত জিনিসপত্র তড়িঘড়ি করে সরিয়ে নেবে মার্কিন দূতাবাস? এখানে কি কোনো সেন্সিটিভ ডেটা বা তথ্যের আদান প্রদান ছিল? মনে রাখবেন, ওই একজন মাত্র মার্কিন নাগরিকের যে বাংলাদেশের মাটিতে অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে তা নয়, মারা গেছে সিআইএর অন্তত আরো 3 জন। সে খবরগুলো চেপে দেয়া হয়েছে। শুধু যে মার্কিন নাগরিকের রহস্য মৃত্যু হয়েছে তা নয়, রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে আহমেদ খান, যার বয়স 38, ওই নামের আহমেদ খান নামের এক পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে গত 25 নভেম্বরে। তিনি চট্টগ্রামের কর্ণফুলী ইন্ডাস্ট্রিয়াল এলাকা একটি টেক্সটাইল মিলে কাজ করতেন। এটা ঢপ, ওই লোক দেখানোর জন্য একটা টেক্সটাইল মিলে কাজ করতেন। তিনি গুলশানের অভিজাত হোটেলে এসে থাকবেন, এত টাকা মাইনে পেতেন তিনি। তো প্রাথমিক তদন্তে হৃদরোগে মৃত্যুর কথা বলা হলেও সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে তার এই মৃত্যু নিয়ে নিরাপত্তা মহলে গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে। এই খবর দিচ্ছে কে? আমরা নই, বাংলাদেশের কালবেলা পত্রিকা। এছাড়া চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি প্রতিষ্ঠানে কর্মরত ফায়াজ আহমেদ নামের আর এক পাকিস্তানি নাগরিক অসুস্থতার কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। এই দুটো মৃত্যুর ক্ষেত্রেই মরদেহের কোনো পোস্টমর্টেম হয়নি, পুলিশ কোনো তদন্ত করেনি, আর পোস্টমর্টেম এবং তদন্ত ছাড়াই ছেড়ে দেয়া হয়েছে মরদেহ তাদের আত্মীয়ের কাছে। তারা পাকিস্তানে নিয়ে চলে গেছে। ব্যাপারটা সন্দেহজনক নয় কি? পোস্টমর্টেম হলে জানা যেত এসব মৃত্যু আদৌ স্বাভাবিক নয়। তখন খোঁজ পড়তো কে খুনি তার, কেনই বা খুন। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসতো। সে ঝুঁকি নেয়নি দেশের সরকার। শুধু আমেরিকা ও পাকিস্তান বা সিআইএ কিংবা আইএসআই নয়, তুরস্কের সামরিক চরের একাধিক চরের মৃত্যু ঘটেছে সম্প্রতিকালে বাংলাদেশে। এসব খুনের পেছনে কে? আমি জানি না। তবে বাংলাদেশের ভেতর থেকে ওয়াকিবহাল মহলে কান পাতলে শোনা যাচ্ছে যে সংস্থাটির নাম এর পেছনে, এই মৃত্যুর পেছনে, তার নাম রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, ভারতের সরকারি গোয়েন্দা সংস্থা। এবার অবশ্য এই গুপ্ত ঘাতকের তালিকায় রয়ের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি সংস্থা। বাংলাদেশে আশ্রয় নিয়েছে হামাস, এই কথা বলেছেন কয়েকদিন আগে নয়াদিল্লিতে থাকা ইসরায়েলের রাষ্ট্রদূত। তিনি বলেছেন যে হামাস ইসরায়েলের তাড়া খেয়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে থাকতে পারছে না, তারা ছড়িয়ে পড়েছে এবং তাদের একটা বড় সংখ্যা এসেছে পাকিস্তান এবং সেখান থেকেও এবং বাংলাদেশে। তো হামাস জঙ্গিদের নিকেশ করার লক্ষ্য নিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এসেছে এবং হাত মিলিয়েছে রয়ের সঙ্গে। শুনতে পাচ্ছি এই দুই সংস্থা মিলে একটা খতম তালিকা তৈরি করে ফেলেছে যারা এই মুহূর্তে বাংলাদেশে আছে এবং সেখানে ভারত বিরোধী কাজকর্ম শুরু করছে। তাদের প্ল্যানের মধ্যে আছে শেখ হাসিনা ফিরলে তার ফেরার পথে বিস্ফোরক বা মাইন সেগুলো রেখে দেয়া হবে।
এই রাখার ভারটা কাদের উপরে পড়েছে? পাকিস্তান, তুরস্ক এবং আমেরিকারও এইসব সংস্থার ওপর, যারা গুপ্ত ঘাতক হিসেবে এখন রয়েছে বাংলাদেশে, এবং তাদের উপরে কাজ আছে শেখ হাসিনাকে খুনের দায়িত্ব। তাদের ব্যবস্থা আগে ভাগেই করে ফেলবে এবং মোসাদ। আর বুঝতে পারছি আমেরিকার নাম, সিআইএর নাম এই তালিকায় আছে জেনে আপনি হয়তো অবাক হয়েছেন, কিন্তু অবাক হওয়ার কিছু নেই, কিচ্ছু নেই। বর্তমান বিশ্বের রাজনীতি এবং কূটনীতি একই সঙ্গে সাপ এবং ব্যাঙের গালে একসঙ্গে চুমু খায়। আর আমেরিকা তো এই একই সাথে সাপের গালে এবং ব্যাঙের গালে চুমু খাওয়ার ব্যাপারে একেবারে বেজোর, তাদের আমেরিকার কোনো তুলনা নেই, তাই না? এই হিট লিস্টে বাংলাদেশের কেউ কি আছে? আমি আগেই বলেছি পাকিস্তান, তুরস্ক, আমেরিকা, তাদের লোক রয়েছে এই হিট লিস্টে, এবং মোসাদের। মনে রাখবেন, মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু ইরান যুদ্ধ নিয়ে আমেরিকার মনোভাবে বেশ ক্ষুব্ধ, এবং নেতানিয়াহু বলেছেন যে তারা একটা স্বাধীন রাষ্ট্র, আমেরিকা যা বলবে সেই ডিকটেট মেনে চলবে না, তারা তাদের নিজেদের স্বার্থ দেখেই চলবে। আর সেজন্যেই রয়ের কাছে এসে জুটেছে এখন মোসাদ। এবং বাংলাদেশের যে এই বিদেশিদের সাথে এই হিট লিস্টে রয়েছে বাংলাদেশের মৌলবাদী এবং সন্ত্রাসীরা, তাদের জন্য এবং মোসাদের খতম প্রক্রিয়া একযোগে চলবে। কারণ ভারতও মনে করে যে বাংলাদেশের পরিস্থিতির দায় এই মৌলবাদীদের, তাই সেই মৌলবাদী তারা রাজনীতির বাইরে থাকলেও তাদের রাজনীতির সাথে জড়িত জামাত, এনসিপি, আরও যেসব দল আছে মৌলবাদী, তারা, এমনকি বিএনপিও রয়েছে তার মধ্যে। আমি আগেই যে আপনারা জানেন যে বিএনপি একটা খিচুড়ি পার্টি, তার মধ্যে সব মতের, সব পথের, পাকিস্তানপন্থী, মুক্তিযুদ্ধপন্থী, মুক্তিযুদ্ধ বিরোধী সবাই রয়েছে। শান্তিপূর্ণ সহাবস্থান বিএনপিতে। আগামী 4-5 মাস ধরে চলবে এই খতম প্রক্রিয়া, মানে জঞ্জাল পরিষ্কার করা, মাইন তুলে নেওয়া শেখ হাসিনার ফেরার পথ থেকে। শেখ হাসিনা ফিরবেন এটা নিশ্চিত। ফিরবার পরে তাকে তখন কয়েক লক্ষ মানুষের ভিড় থাকবে, কিন্তু শেখ হাসিনা বলবেন মানুষকে শান্ত থাকতে, সরকার তাকে নিয়ে যাবে জেলখানায়। কিন্তু জেলখানায় তিনি থাকবেন, কিন্তু সেখানে কোনো কিছু যাতে না করতে পারে তার জন্যে, সেজন্য কিন্তু ভারত ব্যবস্থা নিচ্ছে। এমনও হতে পারে যে অক্টোবর কিংবা নভেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার আগেই এই বিএনপি সরকার প্রাক্তন হয়ে যাবে, অতীত হয়ে যাবে। সেই জায়গায় এমনও হতে পারে যে ভারতপন্থী অথবা আওয়ামী লীগপন্থী সেনা তারা সেখানটায় অভ্যুত্থান ঘটাবে এবং তারা নিয়ে নেবে বাংলাদেশের শাসন ব্যবস্থা। সুতরাং কিন্তু সেটা তো আছেই, তার আগে শেখ হাসিনা দেশে ফেরার আগে পথঘাটকে মাইন মুক্ত করতে হবে, বিস্ফোরক মুক্ত করতে হবে। আর সে কাজ ভারত ছাড়া আর কে করবে? ৭১-এর পর দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের 2024-এ এসেছে বলে যে কথা বলা হয় সেটা ভুল। সে স্বাধীনতা আসবে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের পর কয়েক মাসের মধ্যেই। সম্মানিত দর্শক, 2026 সনের ডিসেম্বর মাসের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, এরকম একটি লিখিত সাক্ষাৎকার তিনি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দিয়েছেন। আর তার সেই সাক্ষাৎকার ছাপার পরই বাংলাদেশ এবং বাংলাদেশ সংশ্লিষ্ট আন্তর্জাতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। তার পক্ষের এবং বিপক্ষের যারা লোকজন রয়েছেন নানা রকম কথাবার্তা বলছেন। বিশেষ করে পক্ষের লোক যারা আছেন তাদের মধ্যে এক ধরনের উন্নাসিকতা, এক ধরনের আত্মঅহমিকা, এক ধরনের প্রতিশোধ গ্রহণের যে ইচ্ছা বা প্রতিহিংসা গ্রহণ করার যে ইচ্ছা,
যেটাকে আমরা জিঘাংসা বলি। প্রতিহিংসা, চরিতার্থ করার ইচ্ছা, জিঘাংসা। এটা আবার নতুন করে দানা বেঁধেছে। এবং শেখ হাসিনা বিভিন্ন সময় তার নেতাকর্মীদেরকে বলেছিলেন যে তোমরা তালিকা করো। যদিও সবাই বলার চেষ্টা করছেন যে এটা রাজনৈতিক একটা কৌশল, তারপর নেতাকর্মীদের থেকে চাঙ্গা রাখার একটা কৌশল, যেখানে তিনি নিজে বিদেশে পালিয়ে চলে গেছেন, সেখানে বাংলাদেশে যারা পালিয়েছেন তারা পালিয়ে থেকে তালিকা করবেন, এর সে হাস্যকর কোনো বিষয় নয়। এ ধরনের সমালোচনা হয়েছে বটে, কিন্তু সবাই জানে যে প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা শেখ হাসিনার কি পরিমাণ আছে। ফলে কি হলো যে তার 17 বছরের শাসন, তার আগে 5 বছরের শাসন 96 থেকে 2001, তার আগে বিরোধী দলীয় নেত্রী হিসেবে তার যতটুকু ক্ষমতা ছিল সেই ক্ষমতা দেখিয়ে তিনি ছাত্রলীগকে ব্যবহার করে, যুবলীগকে ব্যবহার করে যেভাবে রাজপথে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতেন, সেই সন্ত্রাসের রাজত্বের কাছে এরশাদ শাহী থেকে শুরু করে প্রথম জমানায় সেই বেগম জিয়ার যে শাসনামল 91 থেকে 96, তারা কিন্তু সবাই শেখ হাসিনাকে ওইভাবে ভয় করতেন যে তিনি সব কিছু করতে পারেন। সেই বাসের গান পাউডার দিয়ে মানুষ মারা, ককটেল বিস্ফোরণ করানো, বিশ্ববিদ্যালয় অশান্ত করা, ছাত্রলীগের বাহিনী লেলিয়ে দিয়ে প্রতিপক্ষকে ঠ্যাং ভেঙে চুরমার করে দেওয়া ইত্যাদি নানা রকম কর্মকাণ্ড তিনি করতে পারেন এবং তিনি করেছেন। এটা তার প্রতিপক্ষরা মনে করে। তো সেই কারণে তার ফিরে আসার যে খবর, সেই খবরে ভয় এবং আতঙ্ক, তারপর তুষ্য এবং তাচ্ছিল্য সবগুলো একত্রে মিশে একটা বিকৃত অবস্থা হয়ে গেছে। মানুষ হাসতে গিয়ে অনেক সময় দেখবেন না যে ছোট বাচ্চা ছেলেরা মানে অনেক সময় হাসতে গিয়ে কেঁদে ফেলে, আবার কাঁদতে গিয়ে হেসে ফেলে। আমরা এদেরকে ছোটকালে বলতাম মানে হাসি কান্না বলার মা, পয়সা কটা দিলা না, এরকম তাদেরকে ঠাট্টা করতাম। হাসতে হাসতে কেঁদে ফেলতো, কাঁদতে কাঁদতে হেসে ফেলতো। এখন শেখ হাসিনার আসার খবরে বিরাট একটা শ্রেণী হাসতে হাসতে কেঁদে ফেলছেন, কাঁদতে কাঁদতে হেসে ফেলছেন। অনেকে হয়তো জোরে জোরে যাত্রা পালার মতো হাসছেন, মুহা কিভাবে আসবে, সম্ভব নাকি বলে, ওরে মা গো, ওরে বাবা গো, আমার কি হবে গো, আবার আমাকে জেলে নেবে গো, এই কথা বলে ফেলছেন। সে কি আমাদেরকে ছাড়বে গো, সেই কাজ করতে পারে গো, এরকম নানা রকম প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। তো সেই দিক থেকে মানে এই যে শেখ হাসিনা আসতে চাচ্ছেন, এই বয়সে সে হুমকি দিচ্ছেন, এটি কি আসলে সম্ভব কিনা? 80 বছর বয়সে এবং বর্তমান প্রেক্ষাপটে এটা মধ্যযুগ নয়, এটা সম্ভব কিনা? পক্ষে বিপক্ষে দুইভাবেই কথা বলতে পারেন। আপনি দেখেন যে পৃথিবীতে কতগুলো শাসক আছেন, যোদ্ধা আছেন, যারা যুদ্ধক্ষেত্রে যথেষ্ট নিষ্ঠুরতা পরিচয় দিতেন, ইচ্ছা করে দিতেন। বিশেষ করে তৈমুর লং, চেঙ্গিস খান, হালাকু খান। এই বংশের আর একজন ছিলেন বাতু খান, যিনি ইউরোপ আক্রমণ করেছিলেন, বাতু খান। মানে তার ভয়ে ইউরোপ তছনছ হয়ে গিয়েছিল। তারপর আরও অনেকে আছেন, রাশিয়াতে আছেন, বেশ কয়েকজন ছিলেন। তো আইভান দ্য টেরিবল, খুবই কুখ্যাত একজন শাসক ছিলেন আইভান দ্য টেরিবল। তারপর মধ্যপ্রাচ্যের সেই আয়ামে জাহিলিয়াত যুগের বহু সংখ্যক শাসকের নাম বলতে পারবো, যারা শুধুমাত্র যুদ্ধের ময়দানে যাওয়ার আগে যে সন্ত্রাস করতেন, সেই সন্ত্রাসে তাদের 90% বিজয় হয়ে যেত। এবং যখন তারা কোনো একটা বিজয় করতেন বা শহর জয় করতেন, সেখানে মানুষের মাথা কেটে তারা পিরামিড তৈরি করতেন। এবং সেই পিরামিড বহুদিন পর্যন্ত গন্ধ ছড়াতো, সেখানে মানুষ পাগল হয়ে যেত, কুকুরগুলো পর্যন্ত সেখান থেকে দুর্গন্ধে চলে যেত। এর ফলে ওই সমস্ত শাসকের নাম শুনলে মানুষ থর থর করে কেঁপে উঠত, থর থর করে কেঁপে উঠত। তো সেই কারণে কি হচ্ছে, কিছু শাসক যারা ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, নীতি নৈতিকতা দিয়ে শাসন করেন, আবার কিছু শাসক আছেন যারা নিষ্ঠুরতা দিয়ে, নির্মমতা দিয়ে, কঠোরতা দিয়ে শাসন করেন। তো শেখ হাসিনার ক্ষেত্রে আসলে নির্মমতা
কঠোরতা এটা আগে চলে আসছে। তার নরম দিক থাকতে পারে যারা পেয়েছেন তারা, কিন্তু আমরা যারা বাইরে দেখেছি তাকে, তারা সবসময় তার এই গরম দিকগুলো দেখেছি। এবং তার সম্পর্কে যে ধরনের কথাবার্তা মানে প্রচারিত হয়েছে, সত্য মিথ্যা আমরা বলতে পারবো না, কিন্তু এগুলো প্রচারিত হয়েছে, তার প্রতিপক্ষরা বলেছে। তো যখন প্রতিপক্ষরা বলেছে শেখ হাসিনা এখন ক্ষমতায় ছিলেন, তখন তাকে ছোট করার জন্য এখন ওই ধরনের কথা যেহেতু আগে বলা হয়ে গেছে, সেগুলো এখন রীতিমতো ভীতি ছড়াচ্ছে। যেমন একটা বক্তব্য হলো তার পিতার একজন হত্যাকারী, এটা কি কর্নেল ফারুক, কর্নেল রশিদ নাকি মেজর কে যেন, বজলুল হুদা না কে যেন, এরকম একটা, এরকম তার প্রতিপক্ষরা ছড়িয়েছিল যে সে নিজে গিয়ে হাতে রামদা দিয়ে বা ভোজালি দিয়ে, যেটাতে গরু জবাই করে, ওইরকম একটা অস্ত্র দিয়ে এই তার পিতার হত্যাকারীকে সে নিজের হাতে জবাই করেছে, রক্ত ফিনকি দিয়ে পড়েছে। এই সমস্ত কথাবার্তা কিন্তু, যে এই মহিলা এত খারাপ, এত নিষ্ঠুর, কষায়স্থিত খারাপ, সে নিজের হাতে ওই তলোয়ার দিয়ে, ভোজালি দিয়ে সে তার পিতার হত্যাকারীকে খুন করেছে। এখন এটা ওই সময়টাতে সবাই হয়তো মনে করছে হায় হায় সি সি কী অবস্থা। এখন এই জিনিসগুলো যখন সামনে আসছে, তখন চিন্তা করলে খায় আল্লাহ, এই মহিলা যদি আমারে জবাই করে, এই মহিলা যদি আমারে পায়, কি একটা বিশ্রী অবস্থা। এবং যে মনে করেন শেখ হাসিনা যে সমস্ত বিরুদ্ধ পক্ষ লোক, এটা দুর্বল চিত্তের লোক, চ্যাটাং করে লাভ দিয়ে বসছে, এটা কাজ করে বসছে, তাদের মধ্যে তখন ওই অতীতের সেই স্মৃতিগুলো সামনে আসছে এবং সেই দুর্নাম বদনামগুলো এখন তার কাছে একটা মরণ ব্যাধি রূপে দেখা দিয়েছে। সারাদিন সে শুধু ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ বলছে। এর বাইরে জামাতের যে সমস্ত লোকজনকে সে ফাঁসিতে চড়িয়েছে, কেউ বিশ্বাস করেনি যে সালাউদ্দিন কাদের চৌধুরীকে সে ফাঁসিতে চড়াবে। এই কারণ হলো সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে তার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে আমারও ব্যক্তিগত ভালো সম্পর্ক ছিল। উনি যেটা বলেছেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী তাকে, সালাউদ্দিন কাদের চৌধুরী আমাকে বলেছেন যে তার সাথে তার একটা সম্পর্ক ভাই বোনের মতো। দুনিয়া উল্টে যেতে পারে, শেখ হাসিনা কখনো তার এই ভাইকে সে অস্বীকার করতে পারে না। এবং আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর অফিসে এটা সম্ভবত সেই 91-92 সনের দিকে তার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। আমি তো নতুন ব্যবসা শুরু করেছি, আবার পার্ট টাইম সংবাদপত্র চাকরি করি। তখন তিনি এই কথাটা বলেছিলেন। এটা চিত্র বাংলার জন্য সাক্ষাৎকার নিয়েছিলাম। তো সেই বিরাট সেই সাক্ষাৎকার, তো তিনি সেখানে ইন ডিটেলস বলেছিলেন আমার কাছে যে তার সাথে জামাতের কী সম্পর্ক, বেগম জিয়ার কী সম্পর্ক, তার সাথে শেখ হাসিনার কী সম্পর্ক। এবং তিনি বলেছিলেন যে শেখ হাসিনাকে গালাগালি করা, তারপরে তার বিরুদ্ধে বলা, এটা আমার রাজনীতির একটা অংশ, এটা শেখ হাসিনা জানেন, খুব ভালো করে জানেন। কিন্তু এর বাইরে আমাদের একটা অসাধারণ একটা পারিবারিক সম্পর্ক আছে। আমি তাকে বোন হিসাবে ডাকি এবং সেও আমাকে তুই তুই করে ডাকে। এবং সে বলল যে আমি যখন এরশাদ জামানার মন্ত্রী, তখন একদিন সে আমাকে একটা ছোটো চিঠি লাগলো যে সালাউদ্দিন রুমে চলে আয়, মানে মুড়ি বুট রেডি করা আছে। তো গিয়ে দেখলাম যে সেই রুমে গেছি, 10-12 জন আওয়ামী লীগের এমপি, সবাই মিলে সেই মুড়ি বুট একসাথে বসে খেলাম, গল্প করলাম, অনেকক্ষণ হই হুল্লোড়। এর মধ্যে কে বা কারা এরশাদকে জানিয়ে দিয়েছে যে আপনার মন্ত্রী তো শেখ হাসিনার সাথে যুক্ত হয়েছে, সেই 86 পার্লামেন্টে যুক্ত হয়ে এখন কু হয়ে যাবে, আমার চাকরি যায় অবস্থা। তো এই হলো সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে তার সম্পর্ক। ফলে সালাউদ্দিন কাদের চৌধুরী একেবারে ফাঁসিতে ওঠার শেষ মুহূর্ত পর্যন্ত সে বিশ্বাস করতে পারেনি যে শেখ হাসিনা আসলেই তাকে ফাঁসিতে চড়াচ্ছে। আবার আরেকজন খুব বড় নেতা, রাজনৈতিক নেতা, 2-1 দিন আগে আমাকে টেলিফোন করে বললেন যে তার নিষ্ঠুরতা, যে রনি ভাই তার যে নিষ্ঠুরতা কোন পর্যায়ে কল্পনা করতে পারবেন না। সে তার সাথে যখন ইলিয়াস আলীর ওয়াইফ তার সন্তানরা দেখা করতে গেল, তখন তিনি ইলিয়াস আলীর জন্য এত কান্নাকাটি করলেন যে ইলিয়াস আলীর ওয়াইফ যে কেঁদেছে তার জন্য তার চেয়ে বেশি কেঁদেছেন শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনা কিন্তু খুব ভালো করে জানতেন যে ইলিয়াস আলী কেল্লা ফতে হয়ে গেছে। তো এই হলো শেখ হাসিনার চরিত্র, এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর এক হাতে রণতুর্য। ফলে তিনি যদি আবার ক্ষমতা আসেন, আমাদের সবাইকে জেলে পাঠাবে, ওই নেতার বক্তব্য। এরপরে তার ছাত্রলীগ যুবলীগ আমাদের ঘরের মা বোনদের ইজ্জত লুট করবে, আমাদের ঘরের সব কিছু লুটপাট করে যাবে, এটা চলতে দেওয়া যায় না, এটা হতে পারে না রনি ভাই, এটা হবে না বাংলাদেশে। 5 কোটি মানুষ, 6 কোটি মানুষ এই ভয়ের মধ্যে সে একেবারে খালি হাতে শেখ হাসিনা
কে যাকে বলা হয় বরণ করে নেবে এবং শেখ হাসিনার অত্যাচারের কাছে নিজের আত্মসমর্পণ করবে, এটা হবে না, সে আসতে পারবে না। এবং এই কথা বলে সে মানে পরবর্তীতে ওই যে বললাম না, বলতে বলতে নিজের যে ভয়, সেই ভয়টাকে আবার তিনি উদ্গীরণ করে দিলেন। তো সার্বিক দিকে থেকে যেটা মনে হচ্ছে যে শেখ হাসিনা অত্যন্ত সুস্থ জ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, একেবারে ধীর স্থিরভাবে তিনি বর্তমান সরকারকে এবং তার বিরুদ্ধ পক্ষ যারা আছে তাদেরকে ভয় দেখানোর একটা পরিকল্পনা গ্রহণ করেছেন। আশা না আসা সেটা পরের ব্যাপার, কিন্তু তিনি এখন ভয় দেখাবেন। যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক মিডিয়া তাকে মাথায় করে না আসবে, যতক্ষণ পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ তাকে পরিত্যাগ করবে না, এবং যতক্ষণ পর্যন্ত তিনি বার্ধক্যের করাল গ্রাসে তিনি ছিন্ন বিচ্ছিন্ন ক্ষতবিক্ষত হবেন না, ততক্ষণ পর্যন্ত তিনি এভাবেই ভয় দেখাতে থাকবেন। যেভাবে অতীতে চেঙ্গিস খান ভয় দেখিয়েছেন, যেভাবে হালাকু খান ভয় দেখিয়েছেন, যেভাবে তৈমুর লং ভয় দেখিয়েছেন, এভাবে শেখ হাসিনা ভয় দেখাবেন। এখন আমরা সেই ভয় পেয়ে যদি চিত হয়ে পড়ে যাই, সেটা তো আমাদের ব্যাপার। এই জন্য তার আপনি শেখ হাসিনাকে দায়ী করতে পারেন না। শেখ হাসিনা বলে যে আমি তো এরকমই, আমি তো সারা জীবন ভয় দেখাই আসছি, ভয় দেখাতে আমার ভালো লাগে, হরলিক্সের মধ্যে আমি এমনি ভয় দেখাই, সারা জীবন আমি ভয় দেখিয়েছি, আমি সবসময় এইভাবে কথা বলি, তোমরা ভয় পেয়েছো কেন? আমি তো আমার মতো করে বলছি, তোমাকে ভয় পেতে কে বলেছিল? তো কাজেই তিনি তার মতো তার কাজ করে যাচ্ছেন। এখন আপনি আমরা যারা আছি, আমরা কি করব না করব, এটাও আমাদের একান্ত ব্যক্তিগত বিষয়। অর্থাৎ আমরা ভয় কি পাবো নাকি রুখে দাঁড়াবো, আমরা কি ঐক্যবদ্ধ হবো নাকি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে শুধু দৌড়াতে থাকবো? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।